বান্দরবানের রুমাই সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডার সহ নিহত 2 অস্ত্র গোলাবারুদ উদ্ধার। হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি দুর্জয়কে আদালতে হাজির করে আজ রিমান্ড চাইবে পুলিশ। ইন্দোনেশিয়ার বাড়িতে 65 আরোহী নিয়ে ফেরি ডুবে 4 জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ অন্তত 43। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বান্দরবানের সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মির কমান্ডার সহ 2 সদস্য নিহত হয়েছে। আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, বান্দরবানের রুমা উপজেলা দুর্গম পাহাড়ে বৃহস্পতিবার সকালে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। অভিযানে 3টি এসএমজি, 1টি রাইফেল এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এই সময় 2 কুকিচিন ন্যাশনাল আর্মি কেএনএ সদস্য নিহত হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। মানিকগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে। আজ আদালতে হাজির করে চাওয়া হবে রিমান্ড। বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা সহ একাধিক মামলা রয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এ তথ্য জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের সময় দুর্জয় লালমাটিয়ার একটি বাসায় অবস্থান করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নাইমুর রহমান দুর্জয় 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের মনোনয়নে 2014-2018 সালেও একই আসন থেকে এমপি নির্বাচিত হন। গত 21 জানুয়ারি লালমাটিয়ায় থাকা 2523 বর্গফুটের একটি ফ্ল্যাট, পূর্বাঞ্চলে 3 কাঠার প্লট ও 3টি গাড়ি, 10টি ব্যাংক অ্যাকাউন্ট ও 2টি বিমা পলিসির হিসাব জব্দের আদেশ দেন আদালত। 24শে জুলাই আন্দোলনে সাভারে পুলিশের এপিসি কার থেকে ইয়ামিনের নিথর দেহ ফেলে দেওয়ার দৃশ্য কাঁদিয়েছে কোটি মানুষকে। একজন শিক্ষার্থীকে কাছ থেকে গুলি করে হত্যার এই দৃশ্য নির্মম, নিষ্ঠুর ও অমানবিকতার। বছর পেরিয়ে গেলেও ছেলে হারানোর এই শোক কিছুতেই ভুলতে পারছেন না বাবা মহিউদ্দিন। প্রতিদিন একমাত্র ছেলের কবরের পাশে গিয়ে মোনাজাত আর কান্নায় কাটছে তার জীবন। তবে জুলাই আন্দোলনের বছর পেরুলেও বিচারের ধীর গতিতে ক্ষোভ প্রকাশ করেন সন্তান হারানো এই পিতা। জাহাঙ্গীর আলমের তোলা ছবিতে মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। মহাসড়কের ওপর পুলিশের এপিসি কার থেকে ফেলে দেয়া হচ্ছে নিথর এক তরুণকে। গাড়ি থেকে সড়কে পড়তেই 2 হাত 2 দিকে আর পা দুটি ভাঁজ হয়ে যায় তার। একটি পা আটকে যায় এপিসির চাকার সঙ্গে। তখনও প্রাণ ছিল শায়েখ আসহাবুল ইয়ামিনের। পুলিশের হ্যাসকা টানে ফেলে দেয়া হয় সড়কের মাঝখানে, যেন মানুষ নয় কোনো বস্তু ছুঁড়ে ফেলা হলো। 2024 সালের 18 জুলাই সাভারে পুলিশের গুলিতে এমআইএসটির কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী ইয়ামিনের এমন মৃত্যু যেন স্তব্ধ করে দেয় বিশ্ব বিবেককে। ইয়ামিন হত্যার 1 বছর পেরুলেও চোখের পানি শুকায়নি তার বাবা মায়ের। আমি তো পোস্টমর্টম করব না, তখন আমার এক বন্ধু এএসপি, ওরে ফোন দিলাম। আমি ফোন দেওয়ার পর কান্নাকাটি শুরু করে দিলাম। তো আমি বলছি যে কান্নাকাটি করে আর কি করবি, কিন্তু আমি তো আমার ছেলেকে দাফন করতে পারছি না। তো কেন, কী হয়েছে? আমি তখন এই ঘটনাগুলো বললাম। আমি বলছি, তোর কোনো আইন আছে কিনা? কারণ আমি তো, বলছে কেন তাহলে তুই পোস্টমর্টম কর। বলছে না, আমি পোস্টমর্টম করবো না, কারণ তোর পুলিশের বিরুদ্ধে আমি মামলাও কোনো দিন করবো না, আমি তো বিচার আল্লাহর কাছে দিয়েছি। দাফনের ইচ্ছে ছিল গ্রামের বাড়ি কুষ্টিয়ায়, কিন্তু পুলিশ আর আওয়ামী লীগের হুমকি এড়িয়ে ছেলের রক্তাক্ত মরদেহ রাতের অন্ধকারেই দাফন করতে হয়েছে সাভারে। সেই বিভীষিকাময় দিনের কথা মনে করে আজও আতকে ওঠেন ইয়ামিনের পিতা মহিউদ্দিন। আরে হুজুরকে বললাম যে আমি আমার বিবেচনা এটা করেছি। তো বলছে না, আপনি ঠিকই করেছেন, আপনার ছেলের গোসলের দরকার নেই। তারপর মাগরিবের নামাজ পড়ে আমরা জানাজার নামাজ পড়ে কবরস্থানে নিয়ে আমরা দাফন করে দিয়েছি। এরপরে বিভিন্ন সময় পুলিশের এসবি থেকে এবং ডিবির থেকে
থানার থেকে 2 থানা থেকে মানে কুমারখালী থানা আমাদের এবং সাভার থানার থেকে আমাদেরকে চেষ্টা করছিল যে আমাদেরকে কোনো রাজনৈতিক কালার দেওয়ার জন্য। পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু হচ্ছে পিতার কাঁধে সন্তানের লাশ। ইয়ামিনকে হারিয়ে 1 বছর পরেও কান্না শুকোচ্ছে না ইয়ামিনের পিতা মহিউদ্দিনের। এখনো সময় পেলেই ছুটে যান সন্তানের কবরের পাশে, যে বাংলাদেশের জন্য অকাতরে নিজের একমাত্র ছেলে ইয়ামিনকে বিসর্জন দিয়েছিলেন তার বাবা মা। সেই কাঙ্ক্ষিত বৈষম্যহীন দেশ গড়ার পথে কতটা হাঁটছে বাংলাদেশ, প্রশ্ন সন্তানহারা এই পিতার। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির দাবির প্রেক্ষিতে অবশেষে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ নূরকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাত 10:30টার দিকে তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এর আগে বুধবার দিনভর ওসি আবু জায়েদকে অপসারণের দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। একই দাবিতে ডিআইজি কার্যালয়ের সামনে 7 ঘণ্টা রাস্তা অবরোধ করে এনসিপি নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা দীপঙ্কর দেকে আটক করে থানায় নিয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। কিন্তু দীপঙ্করের নামে কোনো মামলা না থাকায় তাকে গ্রেফতার করতে চায়নি পুলিশ। এ নিয়ে পুলিশ ও ছাত্র আন্দোলনের মধ্যে নেতাদের সংঘর্ষ হয়। গ্যাস না থাকায় দুর্ভোগে পড়েছেন সাভারের আমিন বাজারের বাসিন্দারা। রান্নাবান্না প্রায় বন্ধ, খেয়ে না খেয়ে কোনো রকম দিন পার করছেন প্রায় লক্ষাধিক মানুষ। সমস্যার সমাধানে তিতাস অফিস থেকে মেরামতের কাজ চালালেও এখন পর্যন্ত গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হয়নি। সাভার প্রতিনিধি নাজমুল হুদা শাহিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সপ্তাহখানেকের বেশি সময় ধরে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সাভারের আমিনবাজারের 22টি গ্রামে। রান্না করতে না পারায় চরম দুর্ভোগে দিন পার করছেন গ্রামগুলোর বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, এই সংকটের সুযোগ নিয়ে ব্যবসা করছেন হোটেল ব্যবসায়ী ও সিলিন্ডার ব্যবসায়ীরা। পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন তারা। এতে বিপাকে পড়েছেন সবাই। অনেকেই উপায় না পেয়ে ইট বা লাকড়ি দিয়ে অস্থায়ী চুলায় রান্না সারছেন। লাকড়ি নাই, ওই যে সিলিন্ডার গ্যাস নাই, ভাত রান্না করা পারছে না। এলাকার মানুষ গ্যাস সংযোগটা দ্রুত পায়, তার ব্যবস্থা নেওয়ার জন্য আমি যারা দায়িত্বে আছে এই কাজের জন্য তাদেরকে আমি অনুরোধ করছি। এই গ্যাসের কারণে মানুষ রান্না বাড়া করতে পারছে না। হোটেলে খাচ্ছে, হোটেলে 10 টাকা বেশি নিচ্ছে। যারা ঘর ভাড়া দিচ্ছে ওরা রাতের বেলা 3 তলায় 2 তলায় আপনার ওই 5 তলায়, এরা তো ওই বিল্ডিংয়ে রান্না বাড়া করা পারে না। এরা হোটেল থেকে ওই বাচ্চারা 2টা রুটি, ওই 2টা পরোটা আইনে কিনে খাওয়ায়। লাড়কি কিনে আনার লাগে, লাড়কি দিয়ে রান্না লাগে, ধোয়া পাল্লা কষ্ট হয়ে যায়। 5-6 দিন ধরে আর কি গ্যাস নাই, খুব কষ্টে আছে। 1 সপ্তাহ ধরে কষ্ট করতেছি খাওয়ার। তারপরে যে বৃষ্টি আসতেছে, বৃষ্টির ভিতরে আনতে সমস্যা হইতেছে, লাড়কি পাওয়া যায় না। সমস্যা সমাধানে কাজ চলছে, দ্রুত সুরাহার আশ্বাস দিয়েছে তিতাস কর্তৃপক্ষ। আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। এখানে অনেক গভীরতার কারণে আমরা লাইনটা শনাক্ত করতে পারছি না। আমরা একবার মেশিন নিয়ে আসছিলাম যেখানে লিকেজ হয়েছে ওই জায়গাটায়, তাই সেখানে আমরা অনেক 12 ফিট পর্যন্ত খুঁজছি, কিন্তু আমরা কাজ করতে পারি নাই বিদায় এখন নতুন করে 350 ফিট পাইপ বসে আমরা এখানে টাইম করে দেব, যার জন্য আমাদের একটু সময় লাগতেছে। আশ্বাস নয়, সংকটের দ্রুত সমাধান চান স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইন্দোনেশিয়ার বাড়িতে একটি ফেরি ডুবে নিহত হয়েছে অন্তত 4 জন। নিখোঁজ রয়েছে আরও অন্তত 43 জন। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধারকারীরা তৎপরতা চালাচ্ছে। বুধবার গভীর রাতে পূর্ব জাভার কেতাপাং বন্দর ছেড়ে যাওয়ার প্রায় 30 মিনিট পর ফেরিটি ডুবে যায়। ফেরিটির গন্তব্য ছিল বালির গিলিমানুক বন্দর, যা কেতাপাং বন্দর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। যাওয়ার পথে স্থানীয় সময় রাত 8:20 নৌকাটি ডুবে যায়। ফেরিটিতে 53 জন যাত্রী, 12 জন ক্রু, 14টি ট্রাক সহ 22টি যানবাহন ছিল। বৃহস্পতিবার ভোর থেকে উদ্ধার কাজ শুরু হয়। এ পর্যন্ত 4 জনের মৃতদেহ ও 20 জনকে জীবিত উদ্ধার করেছে। এদের মধ্যে অনেকে দীর্ঘ সময় ভেসে থাকায় অচেতন হয়ে পড়েছিলেন। জীবিতদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।